মধ্যপ্রাচ্যের যুদ্ধ, সংকটে বাংলাদেশ, জ্বালানি তেলের মজুদ কি ফুরিয়ে আসছে? ভিউয়ার্স, আজকে আমি এটিএন নিউজ লাইভ ইউটিউব চ্যানেল নিবেদিত খুবই গুরুত্বপূর্ণ একটা নিউজের উপরে শান্তিতে যাচ্ছি। ভিউয়ার্স, আপনারা হয়তো বিশ্বের বিভিন্ন দেশে এখন জ্বালানি তেলের সংকট সম্পর্কে অনেক কিছুই দেখতে পাচ্ছেন, বা জ্বালানি তেলের সংকটের কারণে অনেক কিছু ঘটছে সেগুলো হয়তো দেখতে পাচ্ছেন। তবে আজকে বাংলাদেশের এই সংকট সম্পর্কে আমরা জানতে চলেছি। হ্যাঁ ভিউয়ার্স, আজকে আমি এটিএন নিউজ লাইভ ইউটিউব চ্যানেল থেকে যে নিউজটার উপর রিয়েকশন দিতে যাচ্ছি, নিউজটার শিরোনামটা আমি আপনাদেরকে আবারও পড়ে শোনাতে চাই। শিরোনামটা হচ্ছে মধ্যপ্রাচ্যের যুদ্ধ, সংকটে বাংলাদেশ, জ্বালানি তেলের মজুদ কি ফুরিয়ে আসছে? আসলে বাংলাদেশে কি জ্বালানি তেলের মজুদ ফুরিয়ে আসছে? বাংলাদেশের মধ্যে কি পরিমাণ তেল মজুদ ছিল যে ফুরিয়ে আসতে যাচ্ছে বা ফুরিয়ে আসছে কিনা? চলুন ভিউয়ার্স সেটাই ইন ডিটেলসে আজকে জানি। ভিউয়ার্স, আমি রুবাইত আছি আপনাদের সঙ্গে। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শুভৈত রুবাইত। তাহলে আপনাদেরকে আর দেরি করাবো না, চলুন সম্পূর্ণ নিউজটা দেখে বিস্তারিত বিষয়টাকে জেনে আসি। লেটস গেট স্টার্ট। মধ্যপ্রাচ্যের রণক্ষেত্র থেকে ছিটকে আসা আগুনের আঁচ এবার সরাসরি বিচ্ছে বাংলাদেশের অর্থনীতিতে। ইরানের হামলা, সৌদি আরবে তেল শোধনাগার বন্ধ এবং কাতারের এলএনজি সরবরাহ স্থগিত হওয়ার প্রভাবে টালমাটাল বিশ্ববাজার, সরাসরি যার প্রভাব পড়ছে বাংলাদেশের শিল্পোৎপাদন ও জনজীবনে। পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় এরই মধ্যে গ্যাস রেশনিং ও এলাকাভিত্তিক লোডশেডিং এর ঘোষণা দিয়েছে সরকার। এ নিয়ে বিস্তারিত থাকছে মিরাজ হোসেনের প্রতিবেদনে। মানচিত্রের দূরত্ব হাজার মাইলের হলেও মধ্যপ্রাচ্যের কামানের গর্জন এখন বাংলাদেশের রান্নাঘর থেকে কলকারখানা সবখানেই কম্পন ধরাচ্ছে। বিশ্বের 20% জ্বালানি পরিবহনের রুট হরমুজ প্রণালী কার্যত অচল। আর তাতেই ওলটপালট হয়ে গেছে বাংলাদেশের জ্বালানি আমদানির সমীকরণ। আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ব্যারেল প্রতি $84 ছাড়িয়েছে, আর ডিজেলের দাম পৌঁছেছে $137। আমাদের চাহিদাকৃত তেলের শতভাগ এবং গ্যাসের 35%ই আসে বিদেশ থেকে, কিন্তু যুদ্ধের প্রভাবে কাতার এলএনজি সরবরাহ কমিয়ে দিয়েছে। অন্যদিকে চীন তাদের পরিশোধিত তেল রপ্তানি স্থগিত করায় বিপাকে পড়েছে বাংলাদেশ। পেট্রোবাংলার এক কর্মকর্তা বলেন, আমরা গ্যাস রেশনিং করার নির্দেশ দিয়েছি। সার কারখানায় সরবরাহ কমিয়ে বিদ্যুৎ ও শিল্পে অগ্রাধিকার দেওয়ার চেষ্টা চলছে। তবে পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে যদি এই অস্থিরতা দীর্ঘায়িত হয়। ভিউয়ার্স, এখানে কিন্তু আশ্বাসের কিছু আশা করি আপনারাও দেখতে পাননি, আমিও দেখতে পাইনি। যদি দীর্ঘদিন যাবত এই যুদ্ধটা স্থায়ী হয়, তাহলে শুধু বাংলাদেশের জন্য নয়, ভারত, মিয়ানমার এবং আরো যতগুলো দেশ রয়েছে, ঠিক আছে, এশিয়ার মধ্যে, এশিয়ার বাইরে, ইউরোপের মধ্যেও খুব বড় বিপদে পড়তে যাচ্ছে। হ্যাঁ, তাহলে চলুন বাকি অংশটাকে দেখে আসি। 30 ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র 15,000 টাকায়, সাথে পাচ্ছেন 3 বছরের প্যানেল ওয়ারেন্টি। সংকটের বড় ধাক্কা লেগেছে কৃষি ও শিল্প খাতে। দেশের 6টি বড় ইউরিয়া সার কারখানার মধ্যে 5টি এখন বন্ধ। গোরাশাল, আশুগঞ্জ কিংবা যমুনার সবখানেই নীরবতা। দৈনিক প্রায় 7,000 টন উৎপাদন ক্ষমতা হারানোয় আসন্ন মৌসুমের সার সংকট ও খাদ্য নিরাপত্তার ঝুঁকি প্রবল হচ্ছে। গ্যাস না থাকায় ব্যাহত হচ্ছে বিদ্যুৎ উৎপাদন। কয়লাভিত্তিক কেন্দ্র দিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চললেও আগামী সপ্তাহ থেকে শুরু হচ্ছে এলাকাভিত্তিক লোডশেডিং। স্পট মার্কেটে এলএনজির দাম $12 থেকে বেড়ে $25 ছাড়ানোয় সরকারের ভর্তুকি চাপ এখন পাহাড়সম। গত অর্থ বছরে যে ভর্তুকি ছিল 62,000 কোটি টাকা, বর্তমান সংকটে তা নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার উপক্রম। জ্বালানি বিশেষজ্ঞদের মতে সংঘাত দীর্ঘায়িত হলে এবং এলএনজি কার্গো না এলে শিল্প উৎপাদন স্থবির হয়ে পড়বে। আমাদের এখন শুধু সাশ্রয় নয়, বিকল্প উৎস খোঁজার দিকেও নজর দিতে হবে। রাজধানীর পাম্পগুলোতে এখন মধ্যরাতেও হাহাকার। ফুরিয়ে আসছে মজুদ। ডিজেল আছে মাত্র 9 দিনের, পেট্রোল 8 দিনের। অনিশ্চয়তার আশঙ্কায় সবাই ট্যাঙ্ক ফুল করে নিচ্ছেন, যা বাজারে কৃত্রিম সংকটকে আরও ত্বরান্বিত করছে। সীমান্ত এলাকায় ডিজেল পাচার রোধে নজরদারি জোরদার করেছে বিপিসি। এই সংকট মোকাবেলায় সাশ্রয়ী হওয়ার ডাক দিয়েছেন স্বয়ং সরকার প্রধান তারেক রহমান। নিজের অফিসের এসি 25.1 ডিগ্রিতে রেখে এবং অর্ধেক বাতি নিভিয়ে তিনি দেশবাসীকে বার্তা দিয়েছেন, বিলাসিতা নয়, এখন টিকে থাকার লড়াই। শপিং মল ও সরকারি বেসরকারি অফিসকেও একই পথে হাঁটার আহ্বান জানানো হয়েছে।
বিশেষজ্ঞরা মনে করছেন এ সংকট বাংলাদেশের জন্য একটি বড় শিক্ষা। আমদানি নির্ভর ও ঋণ চাপে থাকা জ্বালানি নীতি থেকে সরে এসে দ্রুত নবায়নযোগ্য জ্বালানির দিকে না ঝুঁকলে বৈশ্বিক যে কোনো অস্থিরতায় বারবার এভাবেই হুমকির মুখে পড়বে দেশের সার্বিক অর্থনীতি। মিরাজ হুসাইন, এটিএন নিউজ। তো সম্মানিত ভিউয়ার্সগণ, সম্পূর্ণ নিউজটা তো আপনারা দেখতেই পেলেন। আশা করি আপনারা বিস্তারিত সবকিছু বুঝতে পেরেছেন এবং জানতে পেরেছেন। কি বলবো ভিউয়ার্সগণ, সম্পূর্ণ নিউজটা দেখার পরে আমি একেবারেই বাকরুদ্ধ হয়ে গিয়েছি। বিশেষ করে বাংলাদেশে বর্তমানে সারের যেই ফ্যাক্টরিগুলো রয়েছে সেগুলো প্রায় বন্ধ হয়ে গিয়েছে, যার ফলে কিন্তু পরবর্তীতে বাংলাদেশের কৃষি উৎপাদনের যে খাত রয়েছে সেখানে বড় ধরনের সমস্যা হতে পারে। আর এই কৃষি নির্ভর দেশের মধ্যে যদি এই কৃষি সমস্যা হয়ে থাকে তাহলে বুঝতেই তো পারছে মানুষের জীবনযাত্রা কতটা কঠিন হতে যাচ্ছে। কারণ মানুষ বাঁচে খাবারের মাধ্যমে, আর সেই খাবারে যদি সংকট হয়ে যায় তাহলে কি হতে পারে আশা করি বুঝতেই পারছে। অন্যদিকে বিদ্যুৎ এবং পরিবহন চালানোর জন্য পর্যাপ্ত পরিমাণের তেল মজুত নেই। 8-9 দিন বা 10 দিনের মতো মজুত রয়েছে, আর এই মজুত 8-9-10 দিন পরে শেষ হয়ে যাবে। পরবর্তীতে কি হতে যাচ্ছে সেটার কোনো নিশ্চয়তা নেই। এবং শহরের মধ্যে যে শপিং মলগুলো রয়েছে সেই শপিং মলগুলো যাতে বিদ্যুৎ সাশ্রয়ী হয় সেই বিষয়ে কিন্তু নিউজটাতে দেখতে পেলাম। তো সর্বশেষ নিউজে আরেকটা বিষয় দেখতে পেলাম যেটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। দেখুন, বিশ্বের মধ্যে বর্তমানে যুদ্ধ হবে, এটাই স্বাভাবিক, এবং সেই যুদ্ধ কতদিন স্থায়ী হবে সেটা কেউ বলতে পারে না। তবে এই যুদ্ধের ফলে যাতে দেশের মধ্যে বিদ্যুতের সমস্যা না হয়, এই বিষয়টা শুধু বাংলাদেশ নয়, অন্যান্য প্রতিটা দেশেরই কিন্তু এই বিষয়টা সম্পর্কে ভাবতে হবে। কারণ যদি অন্য দেশ যুদ্ধ করে তার ফলে যদি আরেকটা দেশের বিদ্যুৎ ব্যবস্থার উপর আঘাত পড়ে তাহলে কিন্তু বিষয়টা অন্যদিকে চলে যাচ্ছে। বিদ্যুৎ ছাড়া কিন্তু মানুষের জীবনযাত্রা ঠিকঠাকভাবে এখন পরিচালনা করা সম্ভব না। আশা করি বুঝতে পারছেন। তাই বিকল্প পদ্ধতি বেছে নিতে হবে বিদ্যুৎ তৈরি করা। তো ভিউয়ার্স, আপনাদের ব্যক্তিগত কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে। তো সর্বশেষ একটাই কথা, ইরান এবং ইসরায়েলের এই যুদ্ধ পৃথিবীর মধ্যে বড় ধরনের প্রভাব ফেলতে যাচ্ছে, আর যেটা হয়তো পৃথিবীর বিভিন্ন দেশের অর্থনৈতিক সমস্যাকে অনেক বেশি বাড়িয়ে দিতে পারে, যেটা কিন্তু মোটেও ভালো সংবাদ নয়। তো ভিউয়ার্স, এই ছিল বিস্তারিত আজকে সম্পূর্ণ নিউজটা। যদি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয়ে থাকে আপনারা চাইলে কিন্তু ভিডিওতে লাইক করতে পারেন। তাহলে বিদায় নিচ্ছি, এখানেই দেখা হয় পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।